Welcome to Language Hub. আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্ব পড়ব। ভার্ব কাকে বলে আমরা দুই তিনটা বাক্য লিখি, যেমন আচ্ছা, এইখানে আমরা যদি একটু খেয়াল করি তো দেখতে পারবো আমরা এই ইট মানে কি, এম কি, আর হ্যাভ কি। ইট মানে তো খাওয়া, হ্যাভ মানে থাকা, আর এম কি হয়, বা এটা তেমন কোনো আহামরি অর্থ নাই বললেই চলে। এইটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, পরের অংশটুকুকে সাবজেক্টের সঙ্গে জাস্ট যুক্ত করার জন্য, ঠিক আছে। তাই আমরা বলতে পারি কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝাইলে তাকে কি বলে, ভার্ব বলে। যেমন প্রথমটাতে কি করা বোঝাইছে, খাওয়া, তৃতীয়টাতে থাকা, আর এম মানে হওয়া। তো করা, হওয়া বা থাকা বোঝায়। ভার্ব দিয়ে কি বোঝায়, করা, হওয়া বা থাকা বোঝায়, ঠিক আছে। তো আমাদের মূলত যেই বিষয়টা ভার্বের এইখানে রিলেটেড বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন, বিশেষ করে আমাদের প্রিন্সিপাল ভার্বগুলা, ঠিক আছে। নন ফাইনাইট ভার্বগুলো আমাদের তেমন বেশি জরুরি না। তো আমরা আগে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখি, যদিও আমরা আগে একবার পড়ছি। প্রধানত ভার্ব কয় প্রকার, দুই প্রকার। কি কি? ফাইনাইট, নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্বগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। প্রিন্সিপাল গুলাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি গুলাকে দুই বা তিন, যেটাই বলি, দুই ভাগে বা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। অনেক বইয়ে এইটাকে আবার পেরিফ্রেস্টিক মডেল দিয়ে তিন ভাগেও ভাগ করা থাকে, তো ওইটা ব্যাপার না, সব একই। এরপরে নন ফাইনাইট গুলাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, ঠিক আছে। এখন আমরা যেটা প্রধান আলোচ্য বিষয়, টেন্সের সঙ্গে, মানে ফাইনাইট ভার্ব। টেন্সের সঙ্গে আমাদের রিলেটেড কতটুকু, এই ফাইনাইট পার্টটুকু। নন ফাইনাইট অংশটুকু কি টেন্সের সঙ্গে তেমন রিলেটেড না। আমরা এখন এইটা দেখব যে হচ্ছে আমাদের ফাইনাইট আর নন ফাইনাইট আসলে কিসের ভিত্তিতে আলাদা হয়েছে। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা যদি কয়েকটা বাক্য লিখি সেই ক্ষেত্রে বুঝতে ইজি হবে। যেমন একটু খেয়াল করো, আচ্ছা এবার একটু আমরা খেয়াল করি, দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এই পাঁচটা বাক্যে মেইন ভার্বকে গো, এটা সবাই জানে। একটু খেয়াল করো, দেখো এই পাঁচটা বাক্যে মেইন ভার্বকে গো। তো গো এর ফর্ম গুলা একটু খেয়াল করেন, পাঁচটা বাক্যে গো এর ফর্ম পরিবর্তন হইল কেন। এইখানে দেখো আমরা একটু খেয়াল করি, গো এর সামনে ছিল আই, কে ছিল, আই, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এরপরে
গোস এর সামনে আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার থেকে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে, ভার্বের সঙ্গে কি যুক্ত হয়ে গেছে, এস বা ইএস। তার আরেকটা বিষয় হচ্ছে গো এর সামনের সাবজেক্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে গো এর মধ্যে একটা প্রবণতা আছে যে তার নিজেকেও বদলায় ফেলার। একই রকম ভাবে যখন এইখানে ফার্স্ট হোক বা থার্ড হোক প্লুরাল সাবজেক্ট আসছে, আবার দেখো গো হয়ে গেছে, গোস থেকে গো হয়ে গেছে, বুঝছো? তার মানে গো ভার্বটা আমাদের সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা পরিবর্তন হচ্ছে না, এর দ্বারা প্রভাবিত না। হ্যাঁ, আবার এইখানে খেয়াল করো, আমরা এবার টেন্স চেঞ্জ করে দিছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস, উপরে তিনটাই প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট থেকে যখনই পাস্টে গেছে গো থেকে কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। তার মানে এরা টেন্স দ্বারাও প্রভাবিত। আবার টুমরো হওয়ার কারণে কি হয়ে গেছে, উইল গো, টেন্স দ্বারা প্রভাবিত না? হ্যাঁ, তো যেই সকল ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত, কি বললাম, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফাইনাইট ভার্বের সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত। কি বললাম বলেন? এক নাম্বার বৈশিষ্ট্য কি? এই যে উপরের তিনটা বাক্যে আমরা যেটা দেখতে পাচ্তেছি, কি দেখতে পাচ্তেছি, যে হচ্ছে এই তিনটা সাবজেক্ট দ্বারা গো ভার্বটা নিয়ন্ত্রিত না, এদের দ্বারা প্রভাবিত না। হ্যাঁ, একই রকম ভাবে আবার যদি নিচের দুইটা বাক্য খেয়াল করি, আমরা দেখতে পারবো যে কি, দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে টেন্স অনুযায়ী এদের রূপের পরিবর্তন হয়, টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপের পরিবর্তন হচ্ছে। আচ্ছা দেখো, টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় মানে কি, যে আমাদের ইয়েস্টারডে হওয়ার সঙ্গে সঙ্গে গো থেকে কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। আবার টুমরো হওয়ার কারণে গো থেকে কি হয়ে গেছে, উইল গো হয়ে গেছে। তাই আমরা বলতে পারি যে সকল ভার সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত এবং টেন্স অনুযায়ী যার কি হয়, রূপের পরিবর্তন হয়, তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস এবার খেয়াল করেন আপনারা, এই যে এইখানে গো, এইখানে গোস, এইখানে গো, এইখানে ওয়েন্ট, এইখানে উইল গো, তিনটাই মেইন ভার্বের কি ফর্মের মধ্যেই সীমাবদ্ধ, V1 অথবা V1 প্লাস এস বা ইএস অথবা V2। তার মানে ফাইনাইট ভার্বের ফর্ম হচ্ছে V1, V1 প্লাস এস বা ইএস অথবা V2, মনে থাকবে? হ্যাঁ, এবার এই পাশে আসি আমরা, নন ফাইনাইট কাকে বলে? কি দ্বারা নিয়ন্ত্রিত নয়? সাবজেক্টের নাম্বার নিয়ন্ত্রিত নয়। যেমন আমরা একটু খেয়াল করি কিভাবে সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত না। যেমন আমরা এখানে গো এর সঙ্গে, আই গো এর সঙ্গে এই পাশে আছে টু বাই, হি গো গোস এর সঙ্গে তবুও এখানে আছে টু বাই, দে অথবা উই গো এর সঙ্গে তবুও আছে টু বাই। তার মানে সাবজেক্ট চেঞ্জ হওয়াতে টু গো এর কোনো টু বাই এর কোনো পরিবর্তন হবে না। যাদের পরিবর্তন হয় না তারা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে? আবার নিচে দেখো, ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হওয়া সত্ত্বেও তাদের রূপের কোনো পরিবর্তন হয় নাই। এই যে টু বাই আছে, এই কারণে এদেরকে বলে টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় কি হয় না? হয় না। ঠিক আছে? হ্যাঁ, 3 নাম্বার। এবার এদের ফর্মগুলা কি, কাদের নন ফাইনাইট ভার্বের ফর্মগুলা কি কি? যেমন প্রথম ফর্ম হচ্ছে V3, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস V1, হ্যাভিং প্লাস V3। এই চারটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের ফর্ম। কি বললাম? এই চারটা কিসের ফর্ম? নন ফাইনাইট ভার্ব। V3 হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস V1, হ্যাভিং প্লাস V3। তার মানে যদি কোনো একটা বাক্যে ডাইরেক্ট এইরকম থাকে, মনে করো আই ডান দ্য ওয়ার্ক, আই ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটা হবে, হবে
হবে না, কারণ একটা বাক্য হওয়ার জন্য অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকার লাগে, আর ডাইরেক্ট V3 কি নন ফাইনাইট, এই কারণে আমাদেরকে এখানে সামনে অক্সিলারি অ্যাড করার লাগে। বুঝছেন? আচ্ছা, ফাইনাইট ভার্ব গুলাকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা প্রথমে দেখছি দুই ভাগে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল মানে কি বলতো? সাধারণত আমরা স্কুলের ক্ষেত্রে প্রিন্সিপাল ওয়ার্ডটা কি জন্য ইউজ করি? প্রধান। ঠিক আছে, তো কোন বাক্যের প্রধান ভার্ব হচ্ছে যেটা, ওইটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, আর অক্সিলিয়ারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এর বাইরে যাই আমরা হচ্ছে মেইন সংজ্ঞাটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, যে আমাদের মেইন সংজ্ঞাটি কি, যে শুধু প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি এইটাই কারণ? যেই ভার্ব গুলা আসলে, যেমন আমরা একটা বাক্য লিখি, দেখো, I eat rice, I am। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম। এই পাশে খেয়াল করো, I eat আর I am দুইটা বাক্য শব্দ, আমরা একটা ভার্ব একটা সাবজেক্ট, একটা ভার্ব একটা সাবজেক্ট লিখছি। I eat দ্বারা কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ হয় কিনা? I eat আমি খাই, আবার I am আমি হই, কি হই। তার মানে এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। যে সকল ভার্ব বাক্যের অর্থ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারে, বাক্যের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারে, প্রকাশ করে কিভাবে? একা। কিভাবে করে? একাই বাক্যের অর্থ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে, তাকে আমরা কি বলি? প্রিন্সিপাল ভার্ব। আর এরা কি করে? বাক্যের অর্থ একা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারে না। এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমরা। বাক্যের অর্থ যদি পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে না পারে, তাহলে অক্সিলারি ভার্ব বাক্যে কাজটা কি করে? হেল্পিং ভার্বকে সাহায্য করে, ওর নামই তো হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, কাকে সাহায্য করে? প্রিন্সিপাল ভার্বকে, মেইন ভার্বকে সাহায্য করে। কি কাজে সাহায্য করে? না, কি কাজে? টেন্স, মুড ও ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। কি কি বলো? টেন্স, মুড আর ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। এইটা হচ্ছে আমাদের মেইন কথা, প্রিন্সিপাল আর অক্সিলিয়ারির। এখন আমরা প্রিন্সিপাল আর অক্সিলিয়ারির প্রকারভেদ দেখব। হ্যাঁ, অক্সিলিয়ারিরও অনেক প্রকারভেদ, আগে প্রিন্সিপালের আমরা প্রকারভেদটা দেখি। প্রিন্সিপাল ভার্ব গুলাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কি কি? এইটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা ক্লাসে ভালো করে পড়ানো হয়নি, সময় পাই নাই। আজকে আপনারা একটু অবাক হয়ে যাবেন, এতদিন তো জানতামই না ট্রানজিটিভ এই কারণে বলে। আচ্ছা দেখো, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, আমরা সচরাচর যেই সংজ্ঞা পড়ে অভ্যস্ত, এটা কি একটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে না। যেই বাক্যের যেই ভার্বের জন্য অবজেক্ট বাধ্যতামূলক বা বাক্যের অর্থ পূর্ণ করতে অবজেক্ট লাগে, তাকে আমরা বলি ট্রানজিটিভ। আর যেইটার জন্য অবজেক্ট লাগে না, তাকে বলি ইনট্রানজিটিভ। এটা হচ্ছে জেনারেলি সব বইগুলোতে এইভাবেই বেশি দেয়া থাকে। তো আমরা এইটার ভিতরের কারণটা দেখো, ট্রানজিটিভ ওয়ার্ডটা আসছে কই থেকে? ট্রানজিশন থেকে। কি থেকে? মানে ল্যাটিন শব্দ না, আমি মিনিংটা বলতেছি, ল্যাটিন আলাদা আরেকটা শব্দ থেকে আসছে। এটা ট্রানজিশনের মিনিং দেয় ট্রানজিটিভ। যেমন আমরা একটা বাক্য দেখি, এই পাশে দেখো, হি থ্রোস আ বল। এইখানে খেয়াল করো, আমাদের মেইন ভার্ব কোনটা? থ্রো, মানে কি করা? নিক্ষেপ করা, নিক্ষেপ করা বা ছোড়া। কে থ্রো করছে? হি। এখন আমি পরের অংশটুকু মিশাই দিই, দেখো, কে থ্রো করছে? হি। তো এইখানে কাজটা কে করতেছে? সাবজেক্ট করতেছে না?
কে করতেছে? সাবজেক্ট থেকে করতেছে। ভার্বের এই কাজটা করার জন্য হি থ্রোস, সে নিক্ষেপ করে। আমার শোনার ইচ্ছা থাকবে কি নিক্ষেপ করে। তো যখন কি হবে যে আমাদের কি নির্দেশ, কি থ্রো করে এটা নির্দেশ যখন আমি করব, এই যে থ্রো করার কাজটা সাবজেক্ট থেকে সঙ্গে সঙ্গে কার কাছে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, যেইটা নিক্ষেপ করে তার কাছে, বলের কাছে। দ্যাট মিনস সাবজেক্ট থেকে অবজেক্টে কাজটা কি হয়? স্থানান্তরিত হয়। কাজ এ করতেছে, কিন্তু ওই কাজটা সম্পূর্ণ করার জন্য হেল্প কার লাগতেছে? হ্যাঁ, কাজটা কি হয়? স্থানান্তরিত হয় সাবজেক্ট থেকে অবজেক্টে, কাজটি স্থানান্তরিত হয়। এইটা হইলো আমাদের মেইন চেনার উপায়। এইখান থেকে আমরা ইজিলি চিনতে পারবো যে হচ্ছে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। আবার বলতেছি, হি থ্রোস, সে থ্রো করে। এই থ্রো করার কাজটা সম্পূর্ণ করার জন্য আমাদের কি লাগবে? একটা বল লাগবে। এইখান থেকে চলে গেছি, এইখানে বলের হেল্প লাগবে। এই স্থানান্তর হওয়াটাই হচ্ছে ট্রানজিটিভ। আর যেইখানে এই স্থানান্তর হয় না, যেমন দেখো সিট ডাউন, গেট আউট, বল, বুঝো নাই? দেখো আমি বললাম এইটা, আচ্ছা হি থ্রোস এ থ্রো কে করে? হি। হি হচ্ছে সাবজেক্ট, ভার্বের কাজটা কে করতেছে? সাবজেক্ট করতেছে। তো এই ভার্বের কাজটা সম্পূর্ণ করার জন্য আমার কার প্রয়োজন হয়? বলের প্রয়োজন। এই যে সাবজেক্ট থেকে আবার আমাকে কই যাওয়া লাগতেছে? বলে। এই স্থানান্তর হওয়াটাই হচ্ছে ট্রানজিটিভ। ক্লিয়ার? ট্রানজিশন হয়। কিন্তু এইখানে আমাদের যেহেতু দুইটাই ইম্পারেটিভ, কি উজ্জ আছে? ইউ উজ্জ আছে। তো এইখানে ইউ সিট, ইউ সিট থেকে কোন অবজেক্টে যাওয়ার লাগতেছে? ইউ গেট না। এইখানে পিছনে কি অ্যাডভার্ব ইউজ হইছে, এগুলো আমাদের এই বাক্যে কোনো কি নাই? অবজেক্ট নাই। ঠিক আছে? তো এই জায়গায় কি হয় না, আমাদের সাবজেক্ট থেকে অবজেক্টে ট্রানজিশন হয় না, ট্রানজিশন হয় না। ঠিক আছে? এবার 2 নাম্বার, যদি আমরা ওই যে সচরাচর বইয়ের মতো করে বলি, অর্থ সম্পূর্ণ করার জন্য কার প্রয়োজন পড়ে? যেহেতু ট্রানজিশন হয়, অবজেক্টের প্রয়োজন পড়ে। সম্পূর্ণ আর এইটাতে অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট লাগে না। অর্থ সম্পূর্ণ করতে অবজেক্ট লাগে না। ঠিক আছে? এতটুকু বুঝছেন? এখন আমরা দেখব অক্সিলারি ভার্বের প্রকারভেদগুলা। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে বা 3 ভাগে। প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এইটাতে আরেকটা ভাগও করা যায়, পেরিফ্রেস্টিক মডাল, মানে টু যুক্ত যেগুলা, ওগুলাকে আলাদা পার্ট করা, বা আমরা পড়ার সুবিধার্থে 2 ভাগই করলাম। ঠিক আছে? এখন একটু খেয়াল করেন আপনারা, এইটা ইন্টারেস্টিং জিনিস প্লাস ইম্পর্টেন্টও, অনেক ইন্টারেস্টিং, এইখানেই থাকে। দেখো এবার প্রাইমারি অক্সিলারি আমরা কয়েকটা বাক্য লিখি একটু, তাহলেই তোমরা বুঝতে পারবা। আই এম, এই 2টা বাক্যে খেয়াল করো তো, এইদিকে খেয়াল করেন। এই এম আর এই এম এর মধ্যে পার্থক্য কি? উপরেরটা মেইন ভার্ব, নিচেরটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, তার মানে কোনো এম আমাদের কোনো বাক্যে মেইন ভার্ব অথবা কোনো বাক্যে অক্সিলারি ভার্ব হওয়ারও কি রাখে? ক্ষমতা রাখে। যেই সকল ভার্ব এইভাবে বসতে পারে তাদেরকে কি বলে? প্রাইমারি অক্সিলারি ভার্ব। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমরা প্রাইমারি অক্সিলারি গুলার যদি উদাহরণ দেখি, কি কি প্রাইমারি গুলাকেও আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে?
তিন ভাগে ভাগ না, মানে তিন ধরনের। যেমন এইখান থেকে যদি আমরা আলাদা করে লিখি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে ডু ভার্ব। এই পার্টটুকু আমাদের টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট। টেন্স পড়তে যেটা সব থেকে বেশি হেল্পফুল হবে আমাদের এই পার্টটুকু। কারণ কি, এই পার্টটুকু ছাড়া আর ওই পাশের একটা, মানে এই যে অক্সিলারির প্রকারভেদের ব্যবহারটা ছাড়া আমাদের 10টা টেন্স হবে না। কয়টা? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে ইভেন ওইটাও হবে না। কিভাবে? যদি তুমি প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে চাও তখন অক্সিলারি লাগবে, আবার ইন্টারোগেটিভ করতে চাও তখনও অক্সিলারি লাগবে। তার মানে অক্সিলারি ছাড়া টেন্সের পার্টটা কি? অসম্পূর্ণ। ঠিক আছে, এখন একটু ভালো করে বুঝেন আপনারা। দেখেন, বি ভার্ব গুলার মধ্যে আমাদের কি আছে? এম, আর, ওয়াস, ওয়্যার, বি, এই সবগুলার রুট কে বি থেকে উৎপন্ন। মানে এমিসারকে যদি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বে বি লেখা থাকে ব্ল্যাঙ্কের পরে, এইভাবে থাকে না, তার মানে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। সাধারণত উপরের পাঁচটাই হবে। এর মধ্যে এবার খেয়াল করেন, এম ইজ আর, কি বললাম? হ্যাঁ, এম ইজ আর হচ্ছে কোন টেন্সে ইউজ হয়? প্রেজেন্ট টেন্সে। ওয়াস ওয়্যার কোন টেন্সে ইউজ হয়? ওয়াস ওয়্যার পাস্ট টেন্স। আর এইগুলা টেন্স বা ভয়েস গঠনে ইউজ হয়। এই দুটো একদম কনক্রিট ইউজ, যে একদম নির্দিষ্ট। যেমন আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে এম কোথায় কোথায় ইউজ হয়? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে। কোথায়? হ্যাঁ, ফার্স্ট পারসন। কার সঙ্গে? সিঙ্গুলার, মানে শুধু আই এর সঙ্গে। কার সঙ্গে? শুধু আই এর সঙ্গে। ইজ কার সঙ্গে? থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে। আর থার্ড পারসন প্লুরাল, সব পারসনই প্লুরালের সঙ্গে। সব প্লুরালের সঙ্গেই কে ইউজ হয়? আর ইউজ হয়। ওয়াস যে কোনো পারসন সিঙ্গুলার, কি বললাম? আর যে কোনো পারসন প্লুরাল। ঠিক আছে, বি মডাল অক্সিলারির পর এই দুইটা, এইটা পারফেক্ট টেন্সে, এটা কন্টিনিউয়াস এর ভয়েস গঠনে। এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, আর এটা হচ্ছে হ্যাড। এই পাশে দেখো, হ্যাভ আর হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, হ্যাড হচ্ছে পাস্টে। হ্যাভ বসে কার সঙ্গে? আচ্ছা, এক সহজ ভাবে বলি, হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। সোজা নিয়ম। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্টে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। আর হ্যাড এর ক্ষেত্রে পারসনের কোনো ভেদাভেদ নাই, ও সকলের সঙ্গে ইউজ হইতে পারে। আলু, ঠিক আছে না? আচ্ছা দেখ, তারপরে ডু ভার্ব, ডু, ডাস, ডিড। ডু আর ডাস ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, ডিড হচ্ছে পাস্টে। ডু হয়, ডাস হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে, বাকি সকল ক্ষেত্রে ডু। এইভাবে মনে রাখাটাই বেটার। ডাস কার সঙ্গে? থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সকলের ক্ষেত্রে ডু। আর ডিড ইউজ হয় পাস্টে সবার সঙ্গেই। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এবার আসি মডাল অক্সিলারি। এইখানে আমাদের কয়েকটা বিষয় আছে মডাল অক্সিলারি পড়ার ক্ষেত্রে। কি কি বিষয়? সেটা হচ্ছে, এইটা আমরা মডালই বলি কেন, তাই না? তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি কাজ করে। এইখানে অনেকগুলো ভার্ব আছে, আমরা একটু খেয়াল করব। দেখো, এক নাম্বার হচ্ছে, যেই সকল ভার্বের পরে মেইন ভার্বের কি ফর্ম বসে বলো তো? বেস ফর্ম। ভার্বের পরে V1 হয়, ঠিক আছে? বেস ফর্ম ওই যেটাই বলি আর কি, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, লিখে দিচ্ছি, ভার্বের বেস ফর্ম V0 লিখবো। আচ্ছা, না, V0 লিখে দিলাম। V0 ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম হয়, ঠিক আছে? যে সকল ভার্বের পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। দুই নাম্বার যেইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, যেই সকল ভার্ব মেইন ভার্বের পূর্বে বসে বাক্যের কি নির্ধারণ করে? ভাব বা মুড নির্ধারণ করে। কি বললাম আমি? মুড তৈরি করে। যে সকল ভার্ব মেইন ভার্বের পূর্বে বসে বাক্যের ভাব বা মুড তৈরি করে, যেমন
আচ্ছা, আগে এইটার ব্যাখ্যাটা দেখার জন্য আমাদের এখন কয়েকটা বাক্য লেখার লাগবে। দেখো, আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এটা একটু সরাই লেখে এই পাশে। দেখো, আই ডু দ্য ওয়ার্ক, এইখানে আমরা এখন মডাল বসাবো, দেখবা ওর ভাবের পরিবর্তন কিভাবে হয়। এইখান থেকে আমরা জাস্ট কি বসাবো, ক্যান ডু দ্য ওয়ার্ক। কি হবে, এত শুধু ডু আর ক্যান ডু এর মধ্যে পার্থক্য কি? শুধু ডু মানে হচ্ছে কাজটা করা, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আর ক্যান ডু মানে আমার সক্ষমতা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সক্ষমতা বোঝাচ্ছে। তারপরে কুড যদি আমি ইউজ করি, এটা কি? ক্যান বোঝায় বর্তমানের সক্ষমতা, কুড বোঝায় অতীতের সক্ষমতা, আমি করতে পারতাম। ঠিক আছে, এই পাশে সেম রাখি। তারপরে আই উইল ডু দ্য ওয়ার্ক মানে আমার ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, বা আমি করার জন্য প্রতিজ্ঞা করছি বা নিয়ত করছি। আই উড ডু দ্য ওয়ার্ক, আমি করতাম। ঠিক আছে, হ্যাঁ, সম্ভাবনা নাই। তারপরে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অথবা আই শুড ডু দ্য ওয়ার্ক, এই দুইটা দ্বারা কি ভাব প্রকাশ করতেছে? কি? হ্যাঁ, এটা দুইটা, এই যে এইটা আই উইল আর শ্যাল তো একই, সম্ভাবনা আছে আমার সামনে করার। আর এইটা আমার কি উচিত, আমার এই কাজটা করা উচিত। শুধু আমি কাজটি করি থেকে কি হয়ে গেল, আমার কাজটি করা উচিত। এবার আমরা অন্যগুলাতে যাই। আই মে ডু দ্য ওয়ার্ক অথবা আই মাইট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, দেখো, আই মাইট সাধারণত ইউজ হয় তুলনামূলক বেশি সম্ভাবনা বোঝাইতে, এইটা হচ্ছে কম সম্ভাবনা। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আর কি আছে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক, এইটা আমার কি বোঝাচ্ছে? মাস্ট ওয়ার্ডটার অর্থ বোঝা ইম্পর্টেন্ট, বাধ্য বাধকতা বোঝাইতে, যে আমি কোনো কাজ করতে বাধ্য। যেমন মনে করো বাসায় তোমার বাপ মায়ের আদেশ নিষেধ মানে চলতে তুমি বাধ্য, যেহেতু বাপ মা তোমাকে ভরণ পোষণ করায়। এই কারণে হচ্ছে আমাদের এই শব্দ দ্বারা কি বোঝায়? একই রকম আবার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দ্বারাও বাধ্যবাধকতা বোঝায়। কি কি? মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাড টু। এর মধ্যে হ্যাড টু আবার পাস্টে ইউজ হয়, হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে প্রেজেন্টে। ওগুলা দ্বারাও কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। তারপরে আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। এখন দেখো, আই হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার কখন ইউজ হয়? পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। এইটা আমরা কাউকে বলি না আই শুড বা ইউ শুড, তোমার এইটা করা ভালো। আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, আমি বরং ভালো কাজটি করা, আমার বরং ভালো কাজটি করা। বা ইউ হ্যাড বেটার লিভ নাও, ইউ হ্যাড বেটার গো হোম, এইভাবে আমরা পরামর্শ বাংলায় দেই না, তোমার বরং এখন বাসা যাওয়াই ভালো হবে, বৃষ্টি হচ্ছে। ওই ক্ষেত্রে ইউ শুড গো হোম অথবা ইউ হ্যাড বেটার গো হোম। বুঝছেন? হ্যাঁ। তারপরে লাস্ট, এই এতটুকু পড়লেই হবে। আই উড রেদার ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, দেখো, আই উড রেদার ডু দ্য ওয়ার্ক মানে কি? আচ্ছা, উড রেদার মানে বরং তবুও। এইটা সাধারণত দুইটার ক্ষেত্রে একটা বাছাই করতে বলে। আই উড রাদার ডু দ্য ওয়ার্ক দেন গো হোম, আমি বাসা যাওয়ার থেকে বরং ভালো কাজটাই করব। মনে করো যে আমি তোমাদেরকে অপশন দিলাম, যার ইচ্ছা বাড়ি যাইতে পারেন, যার ইচ্ছা পড়তে পারেন। কি হবে? তো তোমরা বললা যে হচ্ছে আই উড রাদার রিড দেন গো হোম। ঠিক আছে, বুঝছেন?
এবার আমরা আসি এইদিকে, নন ফাইনাইট গুলা বাকি আছে। হ্যাঁ ওগুলা লিখে দিব। ইউজ টু মানে অভ্যস্ত, ইউজ টু মানে বর্তমানে অভ্যস্ত, আর ইডি যুক্ত হইলে অতীতে অভ্যস্ত। অনেকগুলো আছে, ওইগুলা দেখো লিখে নাও। আছে উইল উড। এবার দেখেন এইখান থেকে ভেজাল গুলা শুরু। মাস্ট পড়াইছি অলরেডি, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রাদার, ইউজড টু, বি টু। এইটা ইম্পর্টেন্ট, দেখেন বি টু মানে কি এম টু, ইজ টু, আর টু, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে যখন হয়। তো বি গোয়িং টু, এইটা সাধারণত উইলের মিনিং দেয়। কিসের? আই এম গোয়িং টু বাই আ কার, আই উইল বাই আ কার। ঠিক আছে, হ্যাঁ। ও টু ইত্যাদি, এইগুলা হচ্ছে আমাদের মডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, বুঝছেন? দেখো এখন আমরা নন ফাইনাইট ভার্ব গুলা পড়বো। নন ফাইনাইট ভার্ব গুলা কয় প্রকার? 3 প্রকার। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আচ্ছা আসি, এবার আমরা একটু খেয়াল করি। দেখো জিরান্ড কি? সহজ, আমরা যদি এক বাক্যে বলতে চাই, এক বাক্যে কিভাবে বলবো? যে আইএনজি ভার্ব প্লাস আইএনজি বাক্যে কি হিসেবে ইউজ হয়? নাউন। বা আরো সহজ করে বললে ভার্ব থেকে উৎপন্ন নাউনকে জিরান্ড বলে। কি বললাম? এই জন্য ওকে ভার্বাল নাউনও বলে। কি বলে? ভার্বাল নাউনও বলে। ভার্ব থেকে উৎপন্ন, ভার্ব প্লাস আইএনজি বাক্যে কি হিসেবে ইউজ হয়? নাউন হিসেবে ব্যবহৃত হয়। আর ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ওয়ান বা প্রেজেন্ট ফর্মকে কি বলে? ইনফিনিটিভ বলে। এরা সাধারণত বাক্যে নাউন হিসেবে ইউজ হয়, আবার অ্যাডভার্বও হইতে পারে উদ্দেশ্য বোঝাইলে। ঠিক আছে, এরপরে আসি আমরা পার্টিসিপল। পার্টিসিপল কি? ভার্বের যে ফর্ম বাক্যে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। ভার্বের যে ফর্ম কি বললাম? ভার্বের যে ফর্ম বাক্যে কি রূপে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। এরা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি বাক্যে কি রূপে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। ভার্ব প্লাস আইএনজি কি হিসেবে? অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল V3 কি হিসেবে ইউজ হয়? অ্যাডজেক্টিভ রূপে। পারফেক্ট পার্টিসিপলটা আপনারা অনেকেই জানেন না। পারফেক্ট পার্টিসিপল এইটার সঙ্গে হ্যাভিং প্লাস V3। ঠিক আছে, এইগুলার আমরা আলাদা ক্লাসই করব। কারণ কি, জিরান্ড আর পার্টিসিপল যখন আমরা ডিটেইলসে পড়বো তখন তো এই পুরো সেকশনটা আলাদা পড়বই। ঠিক আছে।